এবার আমরা একটা গুরুত্বপূর্ণ খ নাম্বার প্রশ্ন দেখব, যে প্রশ্নের উত্তরটি কিভাবে লেখা যায়। দেখো, এই প্রশ্নটি একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয় কেন? তুমি চাইলে প্রশ্নটি কনসেপ্ট দিয়েও লেখা যায়, 1-2 লাইনের মধ্যে শেষ করে দেওয়া যায়, আবার চাইলে একটু ডিটেলসেও লেখা যায়। আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, যেটা ভালো হয় সেটা উত্তর সেইভাবে উত্তর করলেই হবে। তাহলে বলেছে একটি হালকা একটি ভারী বস্তুর কি সমান ধরতে বলেছে, ভরবেগটা সমান হবে তাদের, এবং দেখাতে বলেছে যে হালকা বস্তুর গতিশক্তিটা বেশি হয় কেন। এটা তো আসলে জোর জবরদস্তির কোনো কিছু না, একটা প্যাটার্ন মেইনটেইন করতে হবে। প্যাটার্ন মেইনটেইন করলে দেখবে যে আসলেই দেখা যাবে যে হালকা বস্তুর গতিশক্তি বেশি হচ্ছে। তুমি যদি একটু নর্মাল মাইন্ডও চিন্তা করো তাও দেখবে আসলে ঘটনা এইটাই ঘটবে। তাহলে এখানে দুইটা বিষয়, ভরবেগ আর গতিশক্তি, এই দুইটা বিষয়ের মধ্যে কিন্তু আমাদের সম্পর্ক স্থাপন করে দেখাতে বলেছে যে ভরবেগ যদি সমান হয় তাহলে গতিশক্তি বেশি হবে কেন হালকা বস্তুর। তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে কিন্তু আমরা একটি সম্পর্ক জানি, গতিশক্তি ইকুয়াল ভরবেগের স্কয়ার ডিভাইডেড 2m, মানে 2 ইন্টু বস্তুর ভর। তাহলে দেখো কিভাবে লিখবো, আমি প্রথমে এই পাশে লিখে নিই হালকা বস্তু, আর এই পাশে আমি লিখলাম ভারী বস্তু। তাহলে হালকা বস্তুর ভর, হালকা বস্তুর ভর ধরে নিলাম কত, m1। ভারী বস্তুর ভর, ভারী বস্তুর ভর কত, m2। এবার হালকা বস্তুর ভরবেগ, হালকা বস্তুর ভরবেগ p1, ভারী বস্তুর ভরবেগ p2। হালকা বস্তুর গতিশক্তি, হালকা বস্তুর গতিশক্তি e(k)1। এ পাশে ভারী বস্তুর গতিশক্তি e(k)2। ওকে, এবার আমরা এই হালকা বস্তুর ক্ষেত্রে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করব। তাহলে দেখো কি লিখি আমি, হালকা বস্তুর ক্ষেত্রে e(k)1 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম আমি। ভারী বস্তুর ক্ষেত্রে e(k)2 ইকুয়াল টু p2 স্কয়ার ডিভাইডেড 2m2, এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখো। এবার আমরা কি করব, এই দুইটা ইকুয়েশন ডিভাইডেড করব, ভাগ করব। তাহলে দেখো 1/2, তাহলে লিখতে পারি e(k)1 ডিভাইডেড e(k)2 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1 p2 স্কয়ার ডিভাইডেড 2m2। এখান থেকে আমরা লিখতে পারি e(k)1 e(k)2 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1 ইন্টু 2m2 ডিভাইডেড বাই p2 স্কয়ার, 2 ক্যান্সেল করে দাও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো e(k)1 ডিভাইডেড e(k)2 ইকুয়াল টু m2 বাই m1 ইন্টু p1 স্কয়ার বাই p2 স্কয়ার। এবার দেখো তো আমাদেরকে কি বলেছে, যে ভরবেগ সমান। ভরবেগ সমান মানে হালকা বস্তুর ভরবেগ এবং ভারী বস্তুর যে ভরবেগ ছিল, এই দুইটা ভরবেগ কি যদি সমান হয় তাহলে আমাদেরকে দেখাতে বলেছে হালকা বস্তুর গতিশক্তি বেশি হয়। তাহলে শর্ত মতে p1 ইকুয়াল টু কত, p2। তাহলে আমরা এবার কি লিখতে পারি, e(k)1 ডিভাইডেড e(k)2 ইকুয়াল টু m2 ডিভাইডেড m1 ইনটু p1 স্কয়ার ডিভাইডেড p1 স্কয়ার, কারণ যেহেতু p1 ইকুয়াল টু p2, কারণ হালকা এবং ভারী বস্তুর ভরবেগ কি ধরতে বলেছে শর্ত মতে সমান। তাহলে এখান থেকে এটা ক্যান্সেল করে দাও। তাহলে লিখতে পারি e(k)1 ডিভাইডেড e(k)2 ইকুয়াল টু m2 ডিভাইডেড m1। এবার একটা বিষয় দেখো,
হালকা বস্তুর ভর m1, ভারী বস্তুর ভর কত m2। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি যেহেতু m2 গ্রেটার দেন m1, সুতরাং m2 ডিভাইডেড m1। তাহলে দেখো তো m2 এর মানটা বড়, m1 এর মান কত ছোট। তাহলে একটা বড় মানকে যদি একটা ছোট মান দিয়ে ভাগ করি তাহলে তার যে অনুপাত হবে এই অনুপাতটা কিন্তু সবসময় কত, একের চেয়ে বড়। ধরো তুমি 2/1 করবে, তাহলেও কি মানটা কি আসবে, একের চেয়ে কিন্তু বড়ই আসবে। এর মানে একটা বড় মানকে যদি একটা ছোট মান দিয়ে ভাগ দেই তাহলে তার অনুপাতটা একের চেয়ে বড় আসবে। তাহলে আমরা বলতে পারি যে m2/m1 এর যে অনুপাতটা এটা কত, 1 এর চেয়ে বড়। তাহলে এই অনুপাতটা যেহেতু 1 এর চেয়ে বড়, তাহলে ek1/ek2 এর যে অনুপাতটা এই অনুপাতের মানটাও কিন্তু কি হবে, একের চেয়ে বড় হবে। তাহলে আমরা লিখতে পারি ek1 ডিভাইডেড ek2 গ্রেটার দেন 1। তাহলে সুতরাং ek1 গ্রেটার দেন ek2। তাহলে দেখো তো ek1 ছিল কি, হালকা বস্তুর গতিশক্তি, আর ek2 ছিল কি, ভারী বস্তুর গতিশক্তি। তাহলে আমরা কন্ডিশন এখন অ্যাপ্লাই করলাম। দেখো যদি হালকা এবং ভারী বস্তুর ভরবেগ সমান হয় তাহলে হালকা ও ভারী বস্তু যদি ভরবেগ সমান হয় তাহলে হালকা বস্তুর গতিশক্তি ভারী বস্তুর গতিশক্তির চেয়ে কি বড়। এবার ওই রিলেটেডই আরেকটি প্রশ্ন সমাধান করব। প্রশ্নটি হলো একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয় কেন। তাহলে এবার আমাদেরকে বলেছে যে হালকা আর ভারী বস্তু যদি গতিশক্তি সমান হয় তাহলে হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা এই ভারী বস্তুর ভরবেগ বেশি হয় কেন। তাহলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয় কেন যদি গতিশক্তি সমান হয়। তাহলে এটাও সেম প্যাটার্ন মেনটেন করে লিখবো। এখানে হালকা বস্তু, তাহলে হালকা বস্তুর ভর আমি m1 ধরে নেই, ভারী বস্তুর ভর ইকুয়াল টু m2। এবার হালকা বস্তুর ভরবেগ ইকুয়াল টু p1, ভারী বস্তুর ভরবেগ ইকুয়াল টু p2। হালকা বস্তুর গতিশক্তি ইকুয়াল টু ek1, ভারী বস্তুর গতিশক্তি ek2। তাহলে দেখো হালকা বস্তুর ভর, হালকা বস্তুর ভরবেগ, হালকা বস্তুর গতিশক্তি, ভারী বস্তুর ভর, ভারী বস্তুর ভরবেগ, ভারী বস্তুর গতিশক্তি। ওকে, এবার তুমি সম্পর্ক সেট করো। হালকা বস্তুর ক্ষেত্রে ek1 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1, এটাকে 1 নাম্বার দিয়ে রাখো। ভারী বস্তুর ক্ষেত্রে ek2 ইকুয়াল টু p2 স্কয়ার বাই 2m2, এটাকে 2 নাম্বার দিয়ে রাখো। এবার সিমিলার ভাবে 1/2 আমরা লিখব। দেখো তাহলে ek1 বাই ek2 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1 ডিভাইডেড p2 স্কয়ার ডিভাইডেড 2m2। তাহলে ek1 ডিভাইডেড ek2 ইকুয়াল টু p1 স্কয়ার বাই 2m1 ইনটু 2m2 ডিভাইডেড বাই p2 স্কয়ার। এখান থেকে লিখতে পারি ek1 বাই ek2 ইকুয়াল টু 2 ক্যান্সেল, তাহলে m2 ডিভাইডেড m1 ইনটু p1 বাই p2, p1 বাই p2 তার একবারে হোল স্কয়ার দিয়ে দিব। কি করব, একবারে হোল স্কয়ার, কারণ এখানে কিন্তু আমাকে বলেছে কি যে গতিশক্তি সমান হলে, দ্যাটস ওয়াই আমি কিন্তু এখানে একবার হোল স্কয়ার দিয়ে রাখলাম যাতে রুট করতে পারি। এবার দেখো কন্ডিশন মতো আমাকে কি বলেছে, হালকা বস্তু আর ভারী বস্তুর গতিশক্তি কি হবে, সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ek1 আর এই যে ek2, এই ek2 মানেও কি আসলে ek1, কারণ দুইটা বস্তুর কি গতিশক্তি সমান। তাহলে ইকুয়াল টু m2 বাই m1 ইনটু p1 বাই p2 তার হোল স্কয়ার, যেহেতু ek1 সমান ek2। তাহলে এইবার ক্যান্সেল করে দাও, তাহলে 1 ইকুয়াল টু m2 ডিভাইডেড m1 ইনটু p1 বাই p2
তার হোল স্কয়ার। এবার আমরা লিখতে পারি p1 বাই p2 তার হোল স্কয়ার ইকুয়াল টু, চেঞ্জ করে দাও, m1 উপরে m2 নিচে, তাহলে কত, উপরে m1 নিচে কত m2, চেঞ্জ করে দিলাম, উপরে m1 নিচে কি m2। এবার আমরা এটাকে আবার একটু চেঞ্জ করব, আবার চেঞ্জ করে দেখো তো কি লিখতে পারি, p2 বাই p1 উভয় পক্ষই কিন্তু কি করেছি, চেঞ্জ করে দিছি। এই যে p2 উপরে m2 উপরে, p1 নিচে নিয়ে আসছি, m1 নিচে নিয়ে আসছি, একই ধরনের প্যাটার্ন হয়ে গেছে কিন্তু। তাহলে p2 বাই p1 এবার কি করতে পারি, রুট ওভার m2 বাই m1। তাহলে এখান থেকে কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছি যে যেহেতু m2 গ্রেটার দেন m1, তাহলে সুতরাং m2 বাই m1 এইটা কিন্তু অনুপাতটাকে একের চেয়ে বড় হবে। একটা বড় মানকে একটা ছোট মান দিয়ে ভাগ দিলে তার যে অনুপাতটা হয়, এই অনুপাতটা কিন্তু কি একের চেয়ে বড়। এর মানে আমরা বলতে পারি, এইবার এই অনুপাতটা যদি একের চেয়ে বড় হয়, তার যদি রুট করো, ওই মানটাও কিন্তু আসলে কি একের চেয়ে বড়ই আসবে। যেমন m2 বাই m1 একের চেয়ে বড়, এককে রুট করলে পাওয়া যায় এক, কিন্তু একের চেয়ে যে বড় সংখ্যা, ধরো 1.1 কেও যদি তুমি রুট করো, তাও দেখবে কি সেটা একের চেয়ে কিন্তু কি আসবে, বেশি আসবে। এর মানে আমি বলতে পারি যে p2 বাই p1, তাহলে m2 বাই m1 এর যে অনুপাতটা সেটি কিন্তু একের চেয়ে বড়, দেন তাকে যদি আমি রুট করি, সেই রুটের মানটাও কি হবে, একের চেয়ে বড়ই আসবে। তাহলে আমি বলতে পারি যে এই যে টোটাল যে মানটা, এই মানটা কি একের চেয়ে বড়। তাহলে আমি বলতে পারি রুট ওভার m2 বাই m1, এই মানটাও কিন্তু কি একের চেয়ে বড়। তাহলে বলতে পারি এটা একের চেয়ে বড়। তাহলে সুতরাং p2 গ্রেটার দেন p1। তাহলে p2 কি ছিল, p2 ছিল ভারী বস্তুর ভরবেগ, p1 ছিল কি হালকা বস্তুর ভরবেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা কি বেশি। কখন, যখন তাদের এই গতিশক্তি সমান হবে। তাহলে আমরা বলতে পারি একটি হালকা একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। আর এখানে ক্যালকুলেশনটা নিশ্চয়ই বুঝেছো। এবার আরেকটি খ নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো এবং লেখচিত্র দেখাও। তাহলে দেখো এটার উত্তর কিভাবে করবে। প্রথমে আমরা জানি গতিশক্তি E ইকুয়াল টু হাফ m ভি স্কয়ার, এটা ধরো এক নাম্বার সমীকরণ দিয়ে রাখলে। আবার ভরবেগ p ইকুয়াল টু mv, এখান থেকে আমি v ইকুয়াল টু লিখতে পারি p বাই m। তাহলে v ইকুয়াল টু কি লিখতে পারি, p বাই m। তাহলে এটাকে 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার 2 নং 1 নং এ বসিয়ে পাই, তাহলে E কে ইকুয়াল টু হাফ m ভি স্কয়ার, তাহলে p বাই m তার হোল স্কয়ার। তাহলে আমি লিখতে পারি E কে ইকুয়াল টু হাফ m ইনটু p স্কয়ার বাই m স্কয়ার। তাহলে E কে ইকুয়াল টু p স্কয়ার বাই 2m। এই হচ্ছে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। এটা আসলে অনেকভাবে করা যায়, চাইলে অনেকভাবেই করা যায়। তোমাদেরকে আমি আরেকটা মেথড দেখাই দিই। ধরো তুমি লিখলে E কি ইকুয়াল টু হাফ m ভি স্কয়ার, তাহলে হাফ m ভি স্কয়ার বাই 2। এবার কি করলে, উপরে একটা m নাও, m দিয়ে গুণ দাও উপরে, তাহলে নিচে একটা m দিয়ে কি ভাগ দিতে হবে। তাহলে উপরে থাকতেছে m স্কয়ার ভি স্কয়ার 2m, এবার m ভি একবার হোল স্কয়ার দিয়ে 2m। এবার তোমরা জানো যেহেতু p ইকুয়াল টু কত mv, তাহলে এখানে কি p স্কয়ার বাই 2m ও লেখা যায়। তাহলে এভাবেও চাইলেও কিন্তু গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক দেখানো যায়। তাহলে গতিশক্তি ও ভরবেগের মধ্যে আমরা সম্পর্ক পারবো, কিন্তু যদি আমাদেরকে লেখচিত্র দেখাতে বলে, কারণ এই লেখচিত্রগুলো কিন্তু এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু লেখচিত্র নিয়ে আলোচনা করে আসি। তাহলে লেখচিত্র নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখো বিষয়গুলো কেমন দাঁড়ায়, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পেলাম কি
ইকে ইকুয়াল টু পি স্কোয়ার বাই 2m। তাহলে যদি আমি একটা নির্দিষ্ট ভরের বস্তুর জন্য ধরি, কারণ একটা নির্দিষ্ট ভরের বস্তুর ভরের কখনো কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, তাহলে 2 কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট ভরের বস্তুর জন্য mও কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারবো যে ওই নির্দিষ্ট ভরের বস্তুর যে গতিশক্তি, সেই গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি নির্দিষ্ট ভরের বস্তুর জন্য m কি, m হচ্ছে ধ্রুবক, তাহলে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। এবার আমি যদি গ্রাফ ড্র করার চেষ্টা করি, এখানে দেখো তো কে স্বাধীন, গতিশক্তি স্বাধীন নাকি ভরবেগ স্বাধীন? এখানে কিন্তু ভরবেগের ওপর ডিপেন্ড কে, গতিশক্তি, ভরবেগের ওপর নির্ভরশীল কে, গতিশক্তি। আর আমরা জানি যে স্বাধীন চলক সবসময় x অক্ষ বরাবর থাকে আর অধীন থাকে y অক্ষ বরাবর। তাহলে যেহেতু এইখানে যে ভরবেগ, এই ভরবেগটা কি স্বাধীন আর গতিশক্তি কি অধীন, কারণ এই গতিশক্তি কিন্তু এই ভরবেগের ওপর কি নির্ভরশীল, এই ভরবেগের ওপর কিন্তু কি গতিশক্তি কি নির্ভরশীল। তাহলে আমি প্রথমে দুই ভাবে চিন্তা করব, প্রথমে এই বরাবর শুধু ভরবেগ নিব আর এই বরাবর নিব গতিশক্তি, এই বরাবর শুধু ভরবেগ, এই বরাবর গতিশক্তি নিয়েছি। তাহলে দেখো তো এই বরাবর আমি যখন শুধু ভরবেগটাকে নিয়েছি তখন কিন্তু শুধু পি বিবেচনা করেছি এই বরাবর। এবার আমি যদি একটা চার্ট ড্র করি, দেখো এই বরাবর গতিশক্তি আর এই বরাবর ধরো পি। এর মানে আমি যদি পি এর মান যদি 0 নেই তাহলে ইকের মানও কত আসবে 0। তুমি পি এর মান 0 বসাও, 0 স্কোয়ার করলে পরে ইকের মানও তুমি 0 পাবা। এবার পি এর মান তুমি যদি 1 নাও তাহলে 1 এর স্কোয়ার করলে 1, ইকের মানও তুমি 1 পাবা। এবার পি এর মান যদি তুমি 2 নাও তাহলে 2 এর স্কোয়ার করলে ইকের মান কত পাবা 4 পাবা। পি এর মান যদি তুমি 3 নাও তাহলে তার স্কোয়ার করলে কত 9, তাহলে ইকের মান তুমি কত পাবা 9। এর মানে এখানে পি এর মান তুমি 0 বসালে 0 পাবা, 1 বসালে 1 পাবা, 2 বসালে পাবা হচ্ছে কত 4, 3 বসালে কত পাবা 9। এর মানে এই গ্রাফটা হবে এই রকম উঠে যাবে। তাহলে গ্রাফটা কেমন হবে, একটু এরকম উঠে যাবে। যদি এখানে বিগ স্কেলে দেখো তাহলে কি এই বরাবর ছিল পি আর এই বরাবর কি গতিশক্তি, এর মানে এই গ্রাফটা হবে পরাবৃত্তাকার, এই যে এইরকম ইকের সাথে পি, ইকের সাথে কিন্তু পি এর সম্পর্ক কেমন গ্রাফ উঠে যাবে। এবার যদি আমি বলি যে ইকের সাথে পি স্কোয়ার দেখাতে হবে, পি স্কোয়ার, তাহলে দেখো তো এই বরাবর পি স্কোয়ার আর এই বরাবর কত ইকে। এবার যদি তুমি ছক অঙ্কন করো তাহলে বিষয়টা দেখো কি দাঁড়ায়, এই বরাবর ধরো ইকে আর এই বরাবর পি স্কোয়ার। এইবার কিন্তু তুমি পি স্কোয়ারকে, পুরো পি স্কোয়ারকে কিন্তু একটি টার্ম হিসেবে বিবেচনা করেছো, পুরো পি স্কোয়ারকে তুমি একটি টার্ম হিসেবে বিবেচনা করেছো, পুরো এক্স হিসেবে বিবেচনা করেছো কি পুরো পি স্কোয়ারকে। তাহলে পি স্কোয়ারের মান 0 হওয়া মানে ইকের মান 0, পি স্কোয়ারের মান 1 হওয়া মানে ইকের মানও কি 1, পুরো পি স্কোয়ারের মান 2 হওয়া মানে কি ইকের মানও তো 2, পুরো পি স্কোয়ারের মান 3 হওয়া মানে কি ইকের মানও 3। এর মানে কি সমানুপাতিক সম্পর্ক, সেটাই তো বলে গতিশক্তি ভরবেগের যে বর্গ তার সাথে কিন্তু কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে 0 0 1 1 2 2 3 3, তাহলে যদি হয় তাহলে এরকম কি হবে স্ট্রেট লাইন, যেটাকে আমরা বলি কি y ইকুয়াল টু mx গ্রাফ, মানে কি মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এই ছিল গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক এবং দুইটি লেখচিত্র। মাথায় রাখবে যদি শুধু পি থাকে ইকের সাথে পি তাহলে একটু গাঢ় পরাবৃত্তাকার, একটু উঠে যাবে, কার্ভ হয়ে উঠে যাবে। যদি ইকের সাথে পি স্কোয়ার হয় তাহলে কি মূল বিন্দুগামী সরল রেখা হবে। এবার দেখো আরেকটি প্রশ্ন, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না কেন? তাহলে কোনো যন্ত্র বা উৎসের কর্মদক্ষতা 100% হতে পারে না কেন, এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে প্রথমে কি করবে, প্রথমে কর্মদক্ষতার সংজ্ঞা লিখবে। দেখো তো কর্মদক্ষতার সংজ্ঞা আমরা দুই ভাবে লিখতে পারি, একটা হচ্ছে কোনো যন্ত্র বা উৎসের লভ্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। আবার আমরা এভাবেও লিখতে পারি লভ্য কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে যেহেতু
এই প্রশ্নটা যদি আসে কখনো, তাহলে আমরা শক্তির যে ফরম্যাটটা আছে কর্মদক্ষতার, সেই ফরম্যাটটাতে লিখব। তাহলে কি, কোনো যন্ত্র বা উৎসের লব্ধ কার্যকর শক্তি ও প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। তাহলে আমরা লিখতে পারি কর্মদক্ষতাকে কি ইটা দ্বারা প্রকাশ করা হয়, ইটা ইকুয়াল টু ই আউট ডিভাইডেড ই ইন ইন্টু কি 100%। এবার খেয়াল করো, ই আউট মানে কি, লব্ধ কার্যকর শক্তি মানে কি, আমি কতটুকু দিয়েছিলাম আর কতটুকু আমার অপচয় হয়ে গেছে, লস হয়ে গেছে। তাহলে ই আউট মানে লিখতে পারি ই ইন মাইনাস কি ই লস ডিভাইডেড কি ই ইন ইন্টু 100%। এবার আমি ধরে নিলাম, ধরি লস কত, 0, কোনো ধরনের শক্তি অপচয় হয় নাই। তাহলে লিখতে পারি ই ইন বাই ই ইন ইন্টু কত 100%। এর মানে কাটাকাটি করলে 1, তাহলে ইটা ইকুয়াল টু কত 100%। এবার কর্মদক্ষতা তখনই 100% হবে যখন কোনো ধরনের অপচয় থাকবে না। কিন্তু শক্তির কি অপচয় হয় না? অপচয় তো হয় আসলে, মানে অন্য কোনো শক্তিতে রূপান্তর হয়ে যায়, যেটা আমার কাজে লাগাতে পারি না, তাই না? যেমন এই যে হাতের তালু, এখানে কি তাপ উৎপন্ন হচ্ছে, সেটাকে কাজে লাগাতে পারছি? কাজে লাগাতে পারছি না, এর মানে কি এটা অপচয় হচ্ছে আসলে। তাহলে বাস্তবে অপচয়কৃত শক্তির মান কখনো শূন্য হওয়া সম্ভব নয়। যেহেতু শূন্য হওয়া সম্ভব নয়, সেহেতু আসলে কর্মদক্ষতাও কখনো 100% হতে পারবে না। তাহলে কর্মদক্ষতা 100% হতে হলে ই লস ইকুয়াল টু 0 হতে হবে, যা বাস্তবে সম্ভব নয়। সুতরাং কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না। এই হচ্ছে উত্তর, এই লিখলি এনাফ। বা যদি তোমাকে বলে যে কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% বেশি হতে পারে কিনা, 100% হইতে পারতেছে না, আর বেশি হবে। দেখো 100% যদি 100% হইতে যায়, তাহলে প্রদত্ত শক্তি 100% যদি হইতে চায়, তাহলে প্রদত্ত শক্তি আর তোমার যে লব্ধ কার্যকর শক্তি, এই দুটো একই হইতে হবে। 100% হইতে গেলে কোনো লস তো থাকা যাবে না। কোনো লস যদি না থাকে, এর মানে তুমি যা দিবা তুমি তাই পাবা। কিন্তু আমি যা দিব যদি তাই পাই, তাইলে 100% হবে, তা তো সম্ভব নাই। আবার আমি যদি 100 বেশি পাইতে চাই, 100 যদি বেশি পাইতে চাই, ইটার মান যদি 100% এর বেশি পাইতে চাই, তাহলে ই আউটের মান হইতে হবে ই ইনের চেয়ে বেশি। মানে ব্যাপারটা দেখো, আমি যদি 100% পাইতে চাই, তাহলে এই দুইটা হইতে হবে সমান। আমি যদি ইটার মান যদি 100% পাইতে চাই, তাহলে ই ইন সমান ই আউট হইতে হবে। আরে ভাই, এইটাই তো সম্ভব না, এইটাই তো সম্ভব না। আর ইটার মান 100% বেশি চাইতে চাইলে কার্যকর হইতে হবে প্রদত্তটা বেশি। মানে ব্যাপারটা এমন হইলো যে বাপের তে ছেলের বয়স বেশি আর কি। এটা কি সম্ভব? ওইটা যেহেতু সম্ভব না, এর মানে লব্ধ কার্যকর শক্তি কখনো প্রদত্ত শক্তির চেয়ে বেশি হইতে পারে না। কেন পারে না? ওই যে বললাম, বাপের চেয়ে তো আর ছেলের বয়স বেশি হইতে পারে না, এই জন্য এটাও পারে না আর কি। ধন্যবাদ। 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয় কেন? তাহলে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয় কেন? তাহলে এটা কি করবে? আমরা কি জানি, ক্ষমতা P ইকুয়াল টু W/T। তাহলে W ইকুয়াল টু PT। তাহলে ধরি যে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র, তাহলে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে 1 জুল বলে। তাহলে দেখো তো, ক্ষমতা তাহলে কত? 1 ওয়াট। কয় সেকেন্ডে কাজ করবে? 1 সেকেন্ডে। তাহলে W ইকুয়াল টু কত? 1 ওয়াট সেকেন্ড। আর এই ওয়াট সেকেন্ডকে আমরা আসলে কি বলতেছি? জুল, কারণ কাজের একক আমরা কি জানি? জুল।
কারণ বলছি তো 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 1 সেকেন্ডে যে পরিমাণ কাজ করে তাকে কি বলে 1 জুল। তাহলে এই ওয়াট সেকেন্ডকে আমরা কি বলতে পারি 1 জুল। তাহলে আমরা বলতে পারি যে 1 ওয়াট সেকেন্ডকে 1 জুল বলা হয়। কেন? কারণ 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটা মোটর 1 সেকেন্ডে যে কাজ করতে পারবে তাকে আসলে কি বলি আমরা 1 জুল। কারণ কাজের যে একক সেটা কত জুল। তাহলে আমরা বলতে পারি 1 ওয়াট সেকেন্ড মানে 1 সেকেন্ডে 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটা যন্ত্র যে কাজ করবে সেটি আসলে কত 1 জুল পরিমাণ। 1 জুল পরিমাণ।